সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান করতে হবে। রাজ্যের সর্বস্তরের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসরকালীন সুযোগ সুবিধা প্রদান। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ। অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশন জিন্দাবাদ। করতে হবে, পুরাতন পেনশনের সুযোগ সৃষ্টি করতে হবে। গণঅবস্থান পালন করতে চলছি। আমরা 4 ঘন্টার গণঅবস্থানের আয়োজন করা হয়েছে। আমি সকলকে অনুরোধ করব প্রদান করতে হবে। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস উদ্যোগে 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে 4 ঘন্টার গণঅবস্থানের আয়োজন করা হয়েছে। আমরা এক্ষুনি এই গণঅবস্থান আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা হচ্ছে সারা ভারতবর্ষের নিরিখে সর্বনিম্ন বেতনভোগ কর্মচারী, এবং এটা শুরু হয়েছে বামফ্রন্টের আমল থেকেই। দীর্ঘ বামফ্রন্টের 25 বছরের শাসনকালে কর্মচারীরা যেভাবে আর্থিক বঞ্চনার সম্মুখীন হয়েছিল, সেই বঞ্চনা দূর করার লক্ষ্যে সমস্ত কর্মচারী সমাজ 2018 নির্বাচনে দুহাত ভরে বিজেপি আইপিএফটি জোটকে ভোট দিয়েছে, এবং তার ফলশ্রুতিতে 2018 সালের মার্চ মাসে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসীন হয়। কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার পর দেখা গেল বিজেপি আইপিএফটি জোট তার যে কর্মচারী নীতি, সেই কর্মচারী নীতি বামফ্রন্টের চেয়েও আরও অনেক খারাপ। বামফ্রন্টের আমলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পেরেছি আমাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে, কিন্তু এই বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করা, সেই আন্দোলনের অধিকার পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। এবং এই বিজেপি আইপিএফটি জোট যে ক্ষমতায় এসেছিল, তার প্রধান কারণ ছিল বিজেপির দ্বিতীয় শক্তিধর নেতা অমিত শাহ সুনামুড়ায় একটা জনসভায় তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, যদি বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসে তাহলে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই রাজ্যের কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন দিয়ে দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কিন্তু আজ পর্যন্ত সপ্তম বেতন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী আমরা বেতন ভাতা পাচ্ছি না। শুধু তাই নয়, আমাদের রাজ্যের কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের 26% মহার্ঘ ভাতা আজকে আমরা পাওনা রয়ে গেছি। এখানে কেন্দ্রীয় সরকার বর্তমানে 46% মহার্ঘ ভাতা দিচ্ছে, আমাদের রাজ্যের কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা মাত্র 20% মহার্ঘ ভাতা পাচ্ছে। আপনারা জানেন ভালো করে যে অবসরপ্রাপ্ত কর্মচারী যারা, তারা যখন একবার অবসরে যায় তখন তাদের কিন্তু পেনশন বৃদ্ধির কোনো সুযোগ নেই। পেনশন বৃদ্ধির সুযোগ একমাত্র যদি মহার্ঘ ভাতা, অর্থাৎ তাদের ক্ষেত্রে হচ্ছে মহার্ঘ রিলিফ, সেই মহার্ঘ রিলিফ যদি প্রদান করা হয় তাহলে কিন্তু একমাত্র পেনশনারদের বেতন। কিন্তু দেখা গেছে এ রাজ্যের পেনশনার্সরা 26% মহার্ঘ রিলিফ কম পাচ্ছেন, যার ফলে তারা কিন্তু প্রচণ্ড আর্থিক দুর্দশার মধ্যেই রয়ে গেছেন। কারণ দ্রব্যমূল্য যেভাবে বেড়ে গেছে, বিশেষ করে জ্বালানি তেল, ভোজ্য তেল এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এগুলোর দাম এত বেশি বেড়ে গেছে যে সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। মূলত আপনাদের কয়টা দাবি? আমাদের দাবি হচ্ছে 14টা দাবি। প্রধান দাবিগুলো আমি বলছি। 1 নম্বর হচ্ছে অবিলম্বে বকেয়া 26% মহার্ঘ ভাতা আমাদেরকে দিতে হবে। তারপর দ্বিতীয় দাবি হচ্ছে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিতে হবে। সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে বিজেপি সরকার আসার আগে বিজেপি দলের প্রধান স্লোগান ছিল, তারা যদি ক্ষমতায় আসে তাহলে রাজ্যের যত অনিয়মিত কর্মচারী আছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত বেতন কম দেওয়া হবে এবং ভবিষ্যতে অনিয়মিত কর্মচারী নিয়োগ করা হবে না। অনিয়মিত কর্মচারী নিয়োগ করা হবে না এই বিষয়টা ঠিক রয়েছে, তারা কিন্তু কোনো অনিয়মিত কর্মচারী এখন নিয়োগ করেনি। কিন্তু রাজ্যের যে প্রায় 36,000
অনিয়মিত কর্মচারী 1/1/2017 সালের হিসেব পর্যন্ত সেই 36,000 কর্মচারীর কাউকেই কিন্তু নিয়মিত করা হয়নি। এটা যে সর্বশেষ অনিয়মিত কর্মচারীরা নিয়মিত হয়েছিল 2014 সালে রেশন শিল্প দপ্তরে 14 জন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়েছিল। তারপর এই যে দীর্ঘ সময় কেটে গেছে, আজকে 2023 শেষ হয়ে 2024 শুরু হয়েছে, কিন্তু এই দীর্ঘ সময়ে রাজ্যের অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি। অত্যন্ত দুর্দশার মধ্যে তাদের সময় কাটা যাচ্ছে এবং অনেকে অনিয়মিত কর্মচারী থেকেই কিন্তু তারা রিটায়ারমেন্টে গেছেন। 60 বছর বয়স হয়ে গেলে অনিয়মিত কর্মচারীরাও কিন্তু আর বাড়তি চাকরি করার কোনো সুযোগ পায় না। আমরা তাদের জন্য আজকে যে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের অন্যতম দাবি হচ্ছে এই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। এই সরকার ক্ষমতায় এসে কী করলো, পূর্বতন সরকারের যে কতগুলো মেমোরেন্ডাম ছিল, যে প্রথম ছিল 17 বছর যদি চাকরি করে একটানা তাহলে তাকে রেগুলার করা হবে, তারপরে সেটা হলো 15 বছর, সর্বশেষ ছিল 10 বছর। কিন্তু এই সরকার ক্ষমতায় এসে সমস্ত মেমোরেন্ডামগুলো বাতিল করলো, বাতিল করে বললো যে ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবো এবং সেই লক্ষ্যে আমরা নতুন করে আমরা মেমোরেন্ডাম ইস্যু করব। কিন্তু সেটা হচ্ছে 2018 সালের 31শে জুলাইয়ের কথা। 2018-এর 31শে জুলাইয়ের পর বহু সময় পেরিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু সেই মেমোরেন্ডাম ইস্যু হয়নি। আজ পর্যন্ত কোনো অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়নি।